অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ফর্ম চলে এসেছে। আপনারা যে ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে এই ফর্মগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা নিজেরা এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে পারবেন। সবার প্রথমেই বলে দিচ্ছি এই ফর্মটি কিন্তু 12 পাতার ফর্ম। যদি আপনারা ফিল আপ করতে বসেন তাহলে একটু সময় নিয়ে বসবেন, অনেক ডিটেলস আপনাদেরকে এখানে পুট করতে হবে। অন্নপূর্ণা যোজনা যেখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে এখানে আপনার পরিবারের পুরো ডিটেলসটা নিয়ে নেওয়া হবে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। সবার প্রথম দেখুন, প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে প্রতিটি জিনিস আপনাকে পূরণ করতেই হবে। সবার প্রথম বিভাগ বা ক্ষেত্র, বিকল্প বা ইনপুট যেটা বলুন, এবং নির্দেশনা। সবার প্রথম রয়েছে পরিবারের প্রধানের নাম। এবার পরিবারের প্রধানের নাম HOF মানে হলো হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম পুরো নাম আপনাকে এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আপনি লিখবেন, যদি হয় ঠিকঠাক লেখেন তাহলে এখানে টিকমার্ক দিতে হবে, কারণ বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দেবেন। তারপর রয়েছে জন্ম তারিখ, এখানে দিন মাস বছর যেটা আপনার আধার বা ভোটার কার্ডে রয়েছে সেটা আপনি দিবেন, ঠিক হলে টিকমার্ক দিবেন। পরিবারের প্রধানের HOP মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে লিঙ্গ কী, সে পুরুষ না মহিলা সেটা দিয়ে এখানে টিক করবেন, এবং এখানেও একটা টিক করতে ভুলবেন না। পরিবারের প্রধানের HOP মানে আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার আধার নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে, এবং আধার নাম্বারটা ঠিকঠাক দিলে এখানে রাইট ক্লিক করবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি আপনার থাকে, তাহলে পরিবারের হেড যে রয়েছে তার যদি থাকে তাহলে এখানে তার ডিজিটাল আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, এখানে টিক করতে পারেন, এবং যদি না থাকে তাহলে ক্রস করবেন, এইটুকুই। এরপর পরিবারের সদস্যের সংখ্যা, আপনার পরিবারে কয়জন সদস্য রয়েছে, 4 জন 5 জন 7 জন 8 জন। যদি আপনার পরিবারে 5 জন থাকে তাহলে 5 লিখবেন, 4 জন থাকলে 4 লিখবেন, শুধুমাত্র সংখ্যা লিখবেন, ইংরাজিতে লিখবেন, বাংলায় কোথাও কিছু লিখবেন না। এবার রয়েছে ঠিকানা। এবার হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে HOP, তার যে অ্যাড্রেসটা রয়েছে তার অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে, স্থায়ী ঠিকানা কিন্তু দিতে হবে, এখানে মনে রাখবেন। এরপর চলে আসে যোগাযোগের নাম্বার। এবার যোগাযোগ নাম্বার কি রয়েছে, এবার আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার যোগাযোগের নাম্বার কি রয়েছে, এবার যোগাযোগের নাম্বার জন্য আপনাকে এখানে দিতে হবে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনার আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। আধারের সঙ্গে কে লিখবে, আপনার পরিবারের যে হেড রয়েছে তার নাম্বারটা কিন্তু আপনি এখানে লিখবেন। এরপর চলে আসে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার এবং প্রধানের সঙ্গে সম্পর্ক, এগুলো আপনাকে পুরো ডিটেলস দিতে হবে। হ্যাঁ, এখানে আপনার ফ্যামিলির পুরো ডিটেলসটাই কিন্তু নেওয়া হচ্ছে। এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবেন। দেখুন, নাম, জন্ম তারিখ, তার পরিবারের প্রধান HOP মানে হেড অফ দ্য ফ্যামিলি, মনে করুন আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলির রয়েছে, তার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ লিখতে হবে, তার লিঙ্গ লিখতে হবে, বাবা হলে এখানে মেল হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে তার সম্পর্ক কী লিখতে হবে, এবং তার আধার নাম্বার লিখতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, মনে করুন আপনার বাবা রয়েছে, তারপরে আপনার মা রয়েছে, এবার আপনি রয়েছেন, এবং তারপর আপনার ভাই রয়েছে, তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কী হচ্ছে, আপনার বাবা হচ্ছে, তাহলে এখানে বাবার 1 নম্বরে আসবে। 2 নম্বরে আপনার মা রয়েছে, তাহলে 2 নম্বরে আপনার মা আসবে। 3 নম্বরে আপনি রয়েছেন যে কিনা অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন, তাহলে 3 নম্বরে আপনার নাম আসবে। 4 নম্বরে আপনার ভাইয়ের ডিটেলস আসবে। এবার দেখুন এই রাইট সাইডে রয়েছে হ্যাঁ বা না, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে এখানে বুঝতে হবে আপনার, যখন আপনি এখানে কি বললাম, আপনি 3 নম্বরে আসছেন, যখন আপনি আপনার ডিটেলস 3 নম্বরে সাবমিট করবেন, মানে আপনার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ ফিমেল লিখবেন, সম্পর্ক কি আপনার মেয়ে আপনি সেটা লিখবেন, আধার নাম্বার লিখবেন, তারপর এখানে হ্যাঁতে ক্লিক করবেন। বাকিগুলোতে হ্যাঁতে ক্লিক করবেন না, যে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চাচ্ছে সেই কিন্তু একমাত্র এখানে হাতে ক্লিক করবে, এবং 3 নম্বরে আপনার নাম থাকলে 3 নম্বরে, 4 নম্বরে থাকলে 4 নম্বরে, 5 নম্বরে থাকলে 5 নম্বরে, সেখানে সবগুলোতে হাতে ক্লিক করবেন না কিন্তু, এটা কিন্তু মনে রাখবেন। এবার বাবা তো আর অন্নপূর্ণা নেবে না, তাহলে বাবার এখানে হাতে ক্লিক করার কোনো মানেই হয় না। মা যদি হেড অফ দ্য ফ্যামিলি হতো এবং মাই যদি অন্নপূর্ণা নেওয়ার চেষ্টা করতো, তাহলে মার বেলায় এখানে হাতে ক্লিক হতো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবেন। সেরকমভাবে আপনি সদস্য 4 রয়েছে, 5 রয়েছে, আপনার বাড়িতে 5 জন যদি সদস্য থাকে তাহলে আপনি সবারটাই এখানে ইনপুট করতে পারবেন। 5 জনের বেশি থাকলে সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন না। এবার যার মধ্যে একজনই পাবে যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার, তারটার বেলায় হাতে ক্লিক করবেন। 10 নম্বরে কি বলা হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ। দেখুন এখানে আরেকটা ব্যাপার, আপনার পরিবারে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা প্রাপ্তবয়স্ক যে রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এখানে লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, এবং IFSC কোড লিখতে হবে। ডিভিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে আপনাকে এমন একটা অ্যাকাউন্ট নাম্বারই লিখতে হবে যেটাতে ডিভিডি লিঙ্ক রয়েছে, এই রকম অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু আপনাকে লিখতে হবে। এবার সদস্য যেটা হেড অফ দ্য ফ্যামিলি চলে গেল, এরপর সদস্য যে রয়েছে 1 নম্বরে তারটা দিলেন, তারপর সদস্য 2 যে রয়েছে তারটা দিলেন, এইভাবে আপনাকে একের পর এক সব কিছু দিতে হবে। ম্যাক্সিমাম 5 নম্বর অবধি কিন্তু দেওয়া যাবে।
এবার যতগুলো লোক রয়েছে, এবার আপনার বাড়িতে যদি 5 জন লোক থাকে তাহলে 5 জনের এই সব ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসিএস নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব আপনাকে ডিটেলস দিতে হবে। এবার হয়তো আপনার বাড়িতে বললাম না, আপনার একটু আগে বুঝিয়েছি, আপনার বাবা, আপনার মা, আপনি এবং আপনার ভাই। আপনার ভাইয়ের যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, বাকি 3 জনেরটা দিলেই হয়ে যাবে। সেরকমভাবে যদি 4 জনেরই থাকে তো 4 জনেরটাই আপনি এখানে পুট করে দেবেন। এরপরে চলুন দেখি কি রয়েছে, এবং যেগুলো পুট করবেন ব্যাংকের অ্যাকাউন্ট তার সঙ্গে যাতে সবার ডিবিটি লিঙ্ক থাকে সেটাই আপনারা এখানে দেওয়ার চেষ্টা কিন্তু করবেন। এরপর 11 নম্বরে কি বলা হয়েছে? 11 নম্বরে বলা হয়েছে এপিক। এপিক মানে ভোটার কার্ডের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলির সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নাম্বার দিতে হবে। মানে করুন এবার এপিক নাম্বার আপনি এখানে দিয়ে দিলেন, যেখানে HOF মানে হলো হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নাম্বার আপনি এখানে দিলেন, তার বিধানসভা কী, অংশ নাম্বার কী, এগুলো আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। এবার এপিক নাম্বারে আপনি সদস্য 1-এ দিলেন, সদস্য 1-এ যাকে রেখেছিলেন তার এপিক নাম্বার দিলেন, তার বিধানসভা ক্ষেত্র লিখতে হবে, অংশ নাম্বার লিখতে হবে, এখানে টিক করলে টিক করতে হবে। আবার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, অংশ নাম্বার, এগুলো সব দিতে হবে। এবার আপনার ফ্যামিলিতে 4 জন থাকলে এবার 4 জনেরই ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। যদি 4 জনই ভোট দেয় এবং ভোটার কার্ড থাকে তবেই তো। কারো যদি বয়স 18 বছরের নিচে হয় সে তো আর ভোটার কার্ড পাবে না, তো তারটা দেওয়ার দরকার নেই। এইভাবে ম্যাক্সিমাম 5 জনেরটা আপনি দিতে পারবেন। এখানে দেখুন দেওয়া রয়েছে। এরপর 12 নম্বরে কী রয়েছে? 12 নম্বরে রয়েছে বিভাগ। এবার বিভাগ ব্যাপারটা কী রয়েছে? আপনি কোনো কাস্টে পড়েন কি না। যদি আপনি জেনারেল হন তাহলে এই অসংরক্ষিততে ক্লিক করবেন, যদি আপনি এসসি হন তাহলে এসসিতে ক্লিক করবেন, এসটি হলে এসটিতে ক্লিক করবেন, ওবিসি হলে ওবিসিতে ক্লিক করবেন। তো যেটা আপনি রয়েছেন, ইডব্লিউএস হলে ইডব্লিউএসে ক্লিক করবেন, যেটা আপনি রয়েছেন, আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা ক্লিক করবেন, না থাকলে অসংরক্ষিত ইউআরএলে সেখানে ক্লিক করবেন। এবার একটা কথা রয়েছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঠিক হলে টিক চিহ্ন দিন। কী বলেছে এবার চলুন এটা এক এক করে আমরা দেখে নিই। সবার প্রথম, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। গেল। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। দেখুন আপনাদের বাড়িতে তো কার্ড রয়েছে রেশন কার্ড, সেই রেশন কার্ডটাতে একটু ভালোভাবে দেখবেন যে AAY লেখা রয়েছে না SPHS লেখা রয়েছে না PHS লেখা রয়েছে না RKSY 1 লেখা রয়েছে না 2 লেখা রয়েছে না ভর্তুকিহীন। তো এরকম একটা না একটা তো লেখা থাকবেই, যেটা থাকবে সেটার মধ্যেই শুধু সেই বক্সেই শুধু ক্লিক করবেন, অন্য বক্সে কিন্তু ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনি প্রতি মাসে রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তুলে থাকেন তাহলে না করতে পারেন। এবার অনেকের একটা প্রশ্ন আসবে, আমি 2-3 মাস টানা তুলেছিলাম, 1 মাস মিস গেছে, আমি কি করব? হ্যাঁই করবেন, সেটা 1 মাস মিসে কিছু যায় আসে না। আগের মাস যদি তুলে থাকেন তাহলে হ্যাঁই করবেন। তারপর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে গতে যেটা বলা হয়েছে। দেখুন এখানে পাকা ঘর আশা করি আছে, সবারই এখন পাকা ঘর থাকে, তাতে কিন্তু আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন। না থাকলে, যদি আপনার পাকা ঘর না থাকে, টালির ঘর রয়েছে বা আপনি মাটির বাড়িতে থাকেন তাহলে আপনি না করবেন। পারিবারিক জমির মালিকানা, এবার আপনার কি পারিবারিক জমি রয়েছে? এবার দেখুন যখন আপনার বাড়ি রয়েছে, আপনি পাকা বাড়িতে থাকছেন, তাহলে আপনার যে বাবার অবভিয়াসলি বাড়ি রয়েছে বা আপনার হাজব্যান্ডের অবভিয়াসলি বাড়ি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তাহলে বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনাকে দিতে লাগতে পারে। একটা জেরক্স কপি, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এবার পরিবারের সকল সদস্য মানে আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, আপনি রয়েছেন এবং আপনি একজন মহিলা এবং তার সঙ্গে আপনার ভাই রয়েছে ধরুন। সেই ক্ষেত্রে এবার এই যে বাবার যে জমিটা রয়েছে এটা পরিবারের সদস্য সবার হচ্ছে, তাহলে এই যে বাবার জমিটা পুরো মোট কত শতাংশ রয়েছে সেটা আপনাকে শতক হিসেবে লিখতে হবে, মনে রাখবেন শতক হিসেবে, বিঘা বা ডেসিমেল এগুলো হিসেবে লিখবেন না। এবার রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ জমির নথি, এগুলো কিন্তু আপনাকে সব ডিটেলসে দিতে হবে। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা, আপনার না থাকতে পারে, আপনার বাবার থাকতে পারে। যদি থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই নাই হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা লিখতে হবে, কটা রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এগুলো আপনাকে দিতেই হবে। এবার গাড়ি জিপ না ট্রাক্টর অন্তর্ভুক্ত যদি হয় সেই মডেল নাম্বারগুলো এখানে আপনাদেরকে লিখতে হবে, যদি আপনাদের গাড়ি থাকে সেই ক্ষেত্রে লিখতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা করতে হবে, মানে 5 নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য বিমা আপনার রয়েছে কিনা, যদি না থাকে তাহলে ডাইরেক্ট না করে দেবেন, তাই তো। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে, দেখুন আমার তো স্বাস্থ্য বিমা রয়েছে, কিসে রয়েছে? আমার রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, আমার রয়েছে আয়ুষ্মান কার্ড। দেখুন আয়ুষ্মান কার্ড তো চালু হয়নি, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডই থাকতে পারে। দেখুন হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে তো প্রিমিয়াম নেই কিছু, তাই না? আবার কোনো সেই যে প্রিমিয়ামে অঙ্ক সেটাও নেই, তো এই ক্ষেত্রে দেওয়া দরকার নেই। আপনার যদি প্রাইভেট
কোনো হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে, সেটা এইচডিএফসি আর্গো হোক বা টাটা এআইজি হোক, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন। সবার প্রথম এইচওএফ মানে হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে বাবার নামে রয়েছে কিনা বা আপনি যাকে এইচওএফে রেখেছেন, হেড অফ দ্য ফ্যামিলি রেখেছেন, তার নামে রয়েছে কিনা, সরকারি বা বেসরকারি কিছু একটা রয়েছে না। যদি বেসরকারি থাকে বেসরকারি, সরকারি তো নিয়ে ছেড়ে দেন। তাহলে বিমার অঙ্ক সামেশের কত টাকা নিয়েছেন, 1 লাখ, 10 লাখ, 15 লাখ, এবং প্রিমিয়াম কত টাকা বছরে দেন, সেটা 12,000, 13,000, 15,000 সেটা দিতে হবে। এবার আপনার বাবার নামে একটা রয়েছে বা আপনার হাজব্যান্ডের নামে, এবার আপনার নামে একটা রয়েছে, তাহলে আপনারটাও কিন্তু এখানে দিতে হবে। আপনার মার নামে একটা আলাদা করে রেখেছেন, তাহলে সেটাও এখানে দিতে হবে। যদি দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় নেই, আর থাকলেও একজনই হেড অফ দ্য ফ্যামিলিরই থাকে, তো তারটাই আপনি দিবেন। আপনার বয়েরটা থাকলে বয়েরটা দিয়ে দিবেন, আপনার তো নেই, তাহলে দেওয়ার এখানে কোনো দরকার নেই। এরপর চলে আসি আয় বা পেশা। এখানে কি বলা হয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, প্যান বা ট্যাক্স? যদি করে তাহলে হ্যাঁ দিবেন। দেখুন, আপনার বাবা আইটি ফাইল করতে পারে, আপনার ভাই করতে পারে, বা আপনি নিজেও করতে পারেন। যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর না হলে তো না করবেন, সেটা পুরোপুরি। দেখুন, না করার পরে যদি আপনি এখানে প্যান কার্ডের নাম্বার, যখনই যে প্যান কার্ডের নাম্বার চেয়েছে আপনি দিলেন, তাহলে কিন্তু ওরা অনায়াসে বের করতে পারবে আপনি ভুল দিচ্ছেন কি ঠিক দিচ্ছেন। তাহলে কিন্তু আপনারা আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তাহলে পরিবারের সদস্যর প্যান কার্ড, এবার হেড অফ দ্য ফ্যামিলি যার নাম রেখেছেন আপনি হেড অফ দ্য ফ্যামিলিতে, তার নাম এবং প্যান নাম্বার। সদস্য 1-এ যার নাম রেখেছেন তার নাম, তার প্যান নাম্বার। সদস্য 2-তে যাকে রেখেছেন, মানে আপনি যদি হয়, তাহলে আপনার নাম, আপনার প্যান নাম্বার। সদস্য 3-এ আপনার ভাই, আপনার নাম, আপনার প্যান নাম্বার। এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। কর্মসংস্থানের ধরন, এবার পরিবারের প্রধান যে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি ক্ষেত্রে চাকরি করে, দেখুন সরকারি ক্ষেত্রে করলে তো এই ফর্মটা দেওয়ার কোনো মানেই হয় না, চাকরি আপনি টাকা পাবেন না। বেসরকারি ক্ষেত্রে হলে সেটা দিতে পারেন, তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, যে এই বক্সটাতে ক্লিক করে দেবেন। আর যদি না হয়, ব্যবসায়ী হয় আপনার বাবা বা আপনার হাজব্যান্ড, তাহলে এখানে ক্লিক করে দেবেন। পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী, বেকার হলে বেকার, অন্যান্য হলে অন্যান্য, সেটা দিয়ে দিবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। এরপর আসে সদস্য 1। দেখুন, পরিবারের প্রধান যে রয়েছে সে কী করে সেটা তো আপনি পেয়ে গেলেন। এবার সদস্য 1-এ যার নাম লিখেছেন সে কী করে, হয়তো আপনি মা তো আর কিছু করেন না, তাহলে বেকার দিয়ে দিতে হবে। সেরকম সদস্য 2-তে আপনি হয়তো কিছুই করেন না, টিউশন পড়ান, তাহলে সেখানে আপনি কিছু করেন, আপনিও বেকার দিয়ে দিলেন। আর যদি আপনি প্রাইভেটে জব করে থাকেন, তাহলে আপনি বেসরকারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত চাকরি, এটাতে ক্লিক করবেন, তাহলেই হবে। এরপর চলে আসি সদস্য 3, হয়তো ভাই কিছুই করে না, পড়াশোনা করছে, তাহলে এখানে সে বেকার দিয়ে দিবেন আপনি। তো এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। যে যেটা করে সেটাই আপনি ঠিক দেওয়ার চেষ্টা করবেন। এখানেও ম্যাক্সিমাম 5 জনের বেশি দেওয়া যাবে না। যে কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 5 জনের বেশি কিন্তু ডিটেলস তারা চাচ্ছে না, 5 জনই আপনার পরিবারের ডিটেলস নিচ্ছে। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। তার মানে শিক্ষিত এখানে আপনাকে লিখতে হবে, আপনার পরিবারে 4 জন আছে, এবার শিক্ষিত মনে করুন 2 জন আছে বা 3 জন আছে, তো সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে শিক্ষিত 3 জন, 1 জন অশিক্ষিত। আর যে সবাই শিক্ষিত হয়, মাধ্যমিক পাস করে থাকে, তাহলে সবাইকে লিখবেন, উপরে শিক্ষিত 4 জন লিখবেন। সেক্ষেত্রে আগেকার যে আমাদের বাবারা রয়েছেন, তারা অনেকেই রয়েছেন যারা অতদূর পড়াশোনাই করেননি, তাহলে আপনি 1 জন, এদিকে 3 জন লিখে দিবেন। এইভাবে আপনাকে লিখতে হবে। পরিবারের প্রধান, মানে আমি বাবার কথাই বলছি, তো সেই ক্ষেত্রে তারা যদি বেশি পড়াশোনা না করে, তাহলে তারা অশিক্ষিত লিখে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, 8 পাস বা 10 পাস, সেটা আপনাকে লিখতে হবে। আর শিক্ষিত হলে সে কী পাস করেছে সেটা আপনাকে লিখতে হবে। এবার সদস্য 1, আপনার মা কী পড়াশোনা করেছে সেটা লিখতে হবে। সদস্য 2-তে আপনি কী পড়াশোনা করেছেন সেটা লিখতে হবে, আপনি শিক্ষিত এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর, এইচএস না গ্র্যাজুয়েশন না এমবিএ, যেটা আপনার রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। আপনার ভাই কী পড়াশোনা করছে, শিক্ষিত লিখে, আপনার ভাই যদি কলেজে পড়ে সেটা কলেজের নাম লিখে দিতে হবে, বা সর্বোচ্চ শিক্ষিত গ্র্যাজুয়েশন লিখে দিতে হবে। এইভাবে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। এরপর আসেন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক এরকম রয়েছে কিনা আপনার ফ্যামিলিতে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তো সেই ক্ষেত্রে না করে দিবেন। আর যদি আপনার ফ্যামিলিতে কেউ থাকে যে কিনা বিধায়ক, এখনকার দিনে সেটা শুধু বিজেপির হতে হবে তা কিন্তু নয়, তৃণমূলের ব্যাপারে ছিল বা তারও আগে ছিল, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে এবং কী পদে রয়েছে তার এটাও ডিটেলস দিতে হবে। এবার কোনো সদস্য কি সরকারি চাকরি বা পেনশনভোগী রয়েছে কিনা আপনার ফ্যামিলিতে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে না। হয়তো আপনার বাবা রয়েছিলেন, তো সেটা আপনাকে দিতে হবে। এবং সরকারি চাকরিটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বারবার বলছি, সরকারি বা পেনশন যদি আপনি গভর্নমেন্ট থেকে পান, তাহলে এই টাকা পাবেন না, এই ফিল আপ করার কোনো দরকারই নেই। কোনো সদস্য জিএসটি অধীনে রয়েছে কিনা, যদি থাকে, আপনার বাবা বিজনেস করছে, আপনি জিএসটি ফাইল করে, তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন এবং তার সঙ্গে জিএসটি নাম্বার যেটা রয়েছে সেই জিএসটি নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এবার 8 নম্বরে কী রয়েছে, পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটা আপনারা কত টাকা আইটি ফাইল করছেন, আর যদি আইটি ফাইল না করেন তাহলে একটা আইডিয়া তো রয়েছে আপনার বার্ষিক আয় কত, 15 না 12,000, সেটা যেটা থাকবে সেটা অঙ্কে এইভাবে আপনাকে লিখে দিতে হবে। মনে করুন এইভাবে আপনাকে লিখতে হবে, মনে রাখবেন, এই 15,000 টাকা এইভাবে লিখে দিবেন।
এরপর চলে আসি অন্যান্য পরিচয় ও নথি। এই যে সিএ এর আবেদনের কথা বললাম, যদি আপনারা সিএ এর আবেদনের মধ্যে পড়েন তাহলে আপনাদেরকে এখানে দিতে হবে। যদি আপনারা না থাকেন তাহলে আপনারা ডাইরেক্ট প্রযোজ্য নয় এখানে করে দিবেন। এবার 5 জন রয়েছেন, 5 জনই প্রযোজ্য নয় করে দিবেন, তাহলেই শেষ। যদি থাকেন তাহলে আপনাকে কিছু পুট করতে হবে। কি পুট করতে হবে? আবেদন করা হয়েছে, যদি আপনি আবেদন করে থাকেন সিএ এর জন্য তাহলে সেই আবেদন নাম্বারটা দিতে হবে, এবং যদি ইস্যু করা হয়েছে তাহলে আপনাকে সেই ইস্যুর সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। এবার আপনি সেটা সদস্য 1ও হতে পারে আপনার বাড়ি, সদস্য 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে। আর যদি কেউ না থাকে তাহলে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই, যদি থাকে তাহলে ফিল আপ করতে হবে। এবার দ্বিতীয়ত ক্রেডিট কার্ড নিয়ে, মনে করুন কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, তারপর রয়েছে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলো আপনার রয়েছে কিনা। যদি থাকে, হয়তো আপনার পরিবারের বাবার নেই, আপনার রয়েছে, তাহলে আপনারটা আপনি 3 নম্বরে রয়েছেন সদস্যতে, এতক্ষণ 3 নম্বরে ফিল আপ করে আসছেন, তাহলে 3 নম্বরে গিয়ে আপনি আপনার ডিটেলসগুলো দিবেন। কী দিবেন? সেই সদস্য নাম্বারটা দিবেন, কী ক্রেডিট কার্ড আপনার রয়েছে তার আইডি সংখ্যা দিবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিবেন। যদি না থাকে তো এগুলোও কিছু দেওয়ার আপনাদের কিন্তু কোনো দরকার নেই। এরপর চলে আসে খুব ইম্পর্টেন্ট, এসআইআর 2026-এর নামে বাদ পড়ে থাকে তবে ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখুন, যদি আপনাদের নাম বাদ না যায় তাহলে তো আপনাদের শুধু সবগুলোতে প্রযোজ্য নয় করে দিবেন, সবগুলোতে, তাহলে হয়ে গেল। এবার যদি আপনাদের বাদ যায়, আপনার নাম যদি বাদ যায় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এবার মনে করেন ফ্যামিলিতে 4 জনের তার বাদ যায়নি, হয়তো একজনের বাদ গেছে, যারটা বাদ গেছে তারটা, এগুলো প্রয়োজন হয় করবেন। যারটা বাদ গেছে তারটাতে লিখবেন হ্যাঁ, যদি হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি নাতে ক্লিক করেন তার মানে তো আপনি কোনোভাবে টাকাই পাবেন না, তাহলে তারা তো ফর্ম ফিল আপ করতে আসবেই না এখানে, যদি একদম বাদ চলে যায়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। এই যে এখানে দিতে হবে, এই মামলার বিবরণটা নাম্বার রয়েছে একটা, সেই নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। এরপর চলে যাচ্ছি আরও নিচে, যেখানে হলো বিদ্যালয়, পরিবারের সকল শিশু। হয়তো আপনার পরিবারে একটা শিশু রয়েছে, থাকতেই পারে আপনার পরিবারে একটা শিশু, তার নাম লিখতে হবে, তার শিশুর নাম লিখতে হবে, শ্রেণী কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ধরন কি, কোন স্কুলে আপনি পড়ান, বেসরকারি না সরকারি। যদি দুটো শিশু থাকে তাহলে দুটো শিশুর ডিটেলস লিখতে হবে আপনার এখানে, মাদ্রাসাতে পড়ে না অন্যান্যতে, সেটা আপনাকে এখানে পুট করতে হবে। যদি থাকে শিশু, না থাকলে লেখার দরকার নেই। যদি থাকে সেই ক্ষেত্রে টিকাকরণের বর্তমান অবস্থা লিখতে হবে, আপনি টিকাকরণ করিয়েছেন কিনা, যদি হয় তাহলে হ্যাঁ করবেন, না করলে না করে দেবেন। এখানে দুটো শিশু থাকলে দুটো শিশুর ডিটেলস দিতে হবে, 3টা থাকলে 3টার, যদি না থাকে তাহলে এগুলো কিচ্ছু দেওয়ার দরকার কিন্তু আপনাদের পড়বে না। তারপরে আপনি কোন সময় সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা ডিবিটি লিঙ্কের মাধ্যমে, যেরকম কিষাণ, পিএম কিষাণ বলে একটা রয়েছে যেখানে জমির জন্য টাকা পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেই প্রকল্প থেকে যদি টাকা পান তাহলে এই প্রকল্প 1-এ লিখবেন। এবার যদি সদস্য 1 যদি হয়, সে যদি পায় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। যদি সদস্য 2 যে রয়েছে সে যদি পায় তাহলে এখানে ক্লিক করবেন, এবং কোন নাম মানে কোন কিসের থেকে পাচ্ছেন, কোন স্কিম থেকে, সেই স্কিমটির নাম এখানে আপনাকে লিখতে হবে, প্রকল্পের নামটি আপনাকে এখানে লিখতে হবে। আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার এখানে কিছুই লেখার দরকার নেই। এরপরে চলে আসি, এরপরে বাদ দেওয়া হলে কারণ অফিসে কর্তৃপক্ষ, এটা ছেড়ে দিন। এরপর যেটা রয়েছে ঘোষণা ও সম্মতি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক প্রতিনোদান প্রদান করছি। উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। মানে আপনি যদি এই যে ডিটেলসগুলো দিলেন এর মধ্যে যদি কোনো একটা ভুল প্রমাণ হয় তাহলে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে টাকা পাওয়া আর হবে না। এরপর এখানে সম্মত দিয়ে এখানে আপনার সাইন হবে, ঠিক আছে। এরপরে আর কিছু করার আপনার দরকার নেই। আরেকটা কথা বলে দিচ্ছি, পরিবার বলতে এমন একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। এবার আপনি এখানে একটা জিনিস আপনাকে ভালো করে বোঝাই, এখানে বুঝিয়ে দিচ্ছি। ওই যে বললাম আপনার বাবা রয়েছে, মা রয়েছে, আপনি রয়েছেন, আপনার ভাই রয়েছে। এবার কোনো কারণবশত আপনি আলাদা খাচ্ছেন, আপনার রান্নাঘর আলাদা, ঠিক আছে, আপনার মা বাবা আলাদা রান্নাঘরে খাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা দুটো ফ্যামিলি হয়ে গেল। আপনি তাহলে প্রধান হয়ে আপনার বাবাকে রাখতে পারবেন না, আপনি নিজেই প্রধান। বা আপনার বিয়ে হয়ে গেছে, আপনার হাজব্যান্ড রয়েছে, বা আপনি রয়েছেন, মানে আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, আপনার হাজব্যান্ড রয়েছে এবং আপনি রয়েছেন। এবার আপনার হাজব্যান্ড আপনি আলাদা খাচ্ছেন, আলাদা রান্নাঘর আপনাদের, তাহলে এটা আলাদা ফ্যামিলি হয়ে গেল। আপনার বাবা মা আলাদা খাচ্ছে, তাহলে এটা কিন্তু আলাদা ফ্যামিলি হয়ে গেল। তো এইভাবে বুঝতে হবে, আলাদা রান্নাঘর মানেই আলাদা ফ্যামিলি, এটা বুঝে নিয়ে সেই বুঝে আপনি ফিল আপ করবেন এই ফর্মটা। এরপর শুধু সরকারি ব্যবহারের জন্য এইগুলো কাজ আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা সরকার নিজেদের মতো কাজ করবে। এইভাবে ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। ফর্মটা 12 পাতার ফর্ম, বুঝে শুনে ফিল আপ করবেন, যাতে ভুলভাল ফিল আপ করে আপনারা জমা দিবেন না, তাতে কিন্তু আপনারা টাকা
না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। খুব সাবধানে সময় নিয়ে আস্তে আস্তে ফিল আপ করবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই থাকবে, সেই কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট করে দিবেন। কী অসুবিধা হচ্ছে আমরা সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো, বা কমেন্টের মাধ্যমে যদি দিতে পারি আমরা রিপ্লাই দিয়ে আপনাদের চেষ্টা করব সুবিধা করে দেওয়ার।